পাইলটের হার্ট অ্যাটাকে ভারতে জরুরি অবতরণের ১৩ ঘন্টা পর একই বিমানে ঢাকায় ফিরলেন ১২৪ যাত্রী। কো পাইলট ও কেবিন ক্রুদের বুদ্ধিমত্তার প্রশংসাও। এবং কাবুলে ভয়াবহ হামলার পর ফের আফগানদের সরিয়ে নেওয়া শুরু। বিমানবন্দরে আরও হামলার তথ্য পেয়েছে পেন্টাগন। শেষ দেখে নেয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ভোরের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। মাঝ আকাশে পাইলটের হার্ট অ্যাটাকে ভারতের জরুরি অবতরণের ১৩ ঘন্টা পর একই বিমানে ঢাকায় ফিরলেন ওমানের মাস্কাট থেকে আসা ১২৪ যাত্রী। তারা কো পাইলট ও কেবিন ক্রুদের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন। একই সঙ্গে রুদ্ধশ্বাস সেই মুহূর্ত স্মরণ করে নিরাপদে দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন। আকস্মিক দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন স্বজনরা, কিন্তু দেখা হয়নি এখনো। তাই তো প্রিয়জনদের জন্য অধীর অপেক্ষা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর যাত্রীদের এই স্বস্তি কেবল ঘরে ফেরার নয়, জীবন ফিরে পাওয়ার। ওমানের রাজধানী মাস্কাট থেকে ছেড়ে আসার পর ভারতের আকাশে থাকাকালীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG022 ফ্লাইটের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। এরপর কো পাইলট এবং কেবিন ক্রু জরুরি ভিত্তিতে অবতরণের সিদ্ধান্ত নেন। যাত্রীরা যাতে আতঙ্কগ্রস্ত না হয়ে পড়েন, তাই তাদের তখনও জানানো হয়নি পাইলটের অসুস্থতার কথা। ওরা বলছে একটু সমস্যা হয়েছে, আপনার কোনো জ্বর হইেন না বলছে। অসুস্থ কেডা অসুস্থ এটা বলছে না, তারপর নামার পরে তারপরে বলতেছে যে পাইলটের সমস্যা। জরুরি অবতরণের পর ১৩ ঘন্টার ধকলে পড়লেও নিরাপদে দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। মাঝখানে আপনার সমস্যা ছিল, বিমান ছাড়ার কথা ছিল ২:৩০টায়, সে বিমান বলছে যে ৪:৩০ ছাড়বে, ৪:৩০ ছাড়ে নাই, পরে ৭টা পৌনে ৭টার দিকে ছাড়ছে। যদিও সময় দেরি হয়েছে আসতে আমাদের, কিন্তু যাক সবকিছু সম্পূর্ণভাবে সুন্দরভাবে শেষ হয়েছে। এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। এর আগে শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের পরামর্শে ভারতের নাগপুরের BR আম্বেদকর বিমানবন্দরে সফলভাবে জরুরি অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে যায় ১২৪টি প্রাণ। ক্যাপ্টেন নওশাদকে ভর্তি করা হয় স্থানীয় একটি হাসপাতালে। ল্যান্ড করার পরে তাকে হসপিটালাইজ করা হয়। হসপিটালে এখন মোটামুটি সুস্থই বলা যায়। এর আগে ২০১৬ সালে বিমান উড্ডয়নের সময় ত্রুটি দেখা দিলে ক্যাপ্টেন নওশাদ ১৫০ জন যাত্রী বোঝাই বিমানটি দক্ষতার সঙ্গে অবতরণ করে আন্তর্জাতিক মহলে সুনাম কুড়িয়েছিলেন। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বুকে প্রথমবারের মতো চলল স্বপ্নের মেট্রো রেল। ৬টি বগি নিয়ে উত্তরার দিয়াবাড়ি থেকে শুরু করে মিরপুর পর্যন্ত চলে প্রি ট্রায়াল। কর্তৃপক্ষ জানিয়েছে, আনুষ্ঠানিক ট্রায়ালের প্রস্তুতির অংশ হিসেবেই চালানো হয় মেট্রো রেল। রোববার হবে আনুষ্ঠানিক ট্রায়াল। তিলোত্তমা ঢাকাকে যানজট মুক্ত করে নগরবাসীকে একরাশ স্বস্তি দিতেই স্বপ্নের মেট্রো রেল শুক্রবার ছুটির দিন সকালে হঠাৎই যা চোখের সামনে বাস্তবে রূপ নেয়। এদিন ৬টি বগি নিয়ে প্রথমবারের মতো উত্তরার দিয়াবাড়ি হয়ে মিরপুরের পল্লবী পর্যন্ত প্রাক পরীক্ষামূলক যাত্রা শুরু করে মেট্রো রেল। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিরতিহীনভাবে একটানা মেট্রো রেল চলে নগরীর বুকে। দেখা দেয়নি কোনো সমস্যা। প্রথম উড়াল মেট্রো রেল উড়াল অংশে, যেটিকে আমরা ভায়াডাক্ট বলি, সেই ভায়াডাক্টে এই পারফরমেন্স টেস্টের শুভ সূচনা হবে। সেই শুভ সূচনার প্রাক প্রস্তুতি হিসাবে আমরা আজকে একটি নিরাপত্তা এবং সম্পূর্ণ কারিগরি দিক বিবেচনা করে আমরা একটি মেট্রো রেল চালিয়েছি। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে, প্রস্তুতির অংশ হিসেবেই প্রথমবারের মতো উত্তরা মিরপুর রুটে ট্রেন চালানো হয়। ডিপো থেকে শুরু হয়ে যে স্টেশনগুলোর কাজ শেষ হয়েছে তাদের মধ্যে আগামী রোববার আবার চলবে ট্রেন। বাকি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সেদিনই। বর্তমানে মেট্রো রেলের লাইনে চলছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। গত ১২ই মে দিয়াবাড়ি ডিপোতে প্রথম পরীক্ষামূলক চলাচলের মধ্য দিয়ে বৈদ্যুতিক ট্রেনের যুগে পা রাখে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জুনে উত্তরা থেকে আগারগাঁও অংশে যাত্রী পরিবহন শুরু হবে। এর পরপরই আগারগাঁও থেকে মতিঝিল আর সবশেষ কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১০ কিলোমিটার দৈর্ঘ্য রেলপথের মেট্রো রেলে প্রতিটি সেটে থাকবে ৪টি যাত্রীবাহী কোচ, ২ দিকে ২ ইঞ্জিন।
প্রকল্পের সবশেষ অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী মেট্রো রেল নির্মাণ কাজের ৬৮ ভাগের বেশি সম্পূর্ণ হয়েছে। রেল চালুর পর উত্তরা থেকে ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিল পর্যন্ত পৌঁছাতে লাগবে মাত্র ৩৮ মিনিট। মেট্রো রেলে ২৪টি ট্রেন প্রতি ঘন্টায় আপ ও ডাউন রুটে ৬০,০০০ যাত্রী পরিবহনে সক্ষম। প্রায় ২২,০০০ কোটি টাকার প্রকল্পে জাপানের আন্তর্জাতিক সংস্থা জাইকা দিচ্ছে প্রায় ১৭,০০০ কোটি টাকা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের মানুষ যাতে কম খরচে স্বাচ্ছন্দ্যে ট্রেনে চলাচল করতে পারেন, এজন্যই বর্তমান সরকার রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। গতকাল দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে তিনি একথা বলেন। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে রেলকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় করে এই যে এইভাবে সাধারণ মানুষের অল্প পয়সায় যাতে মানুষ চলাফেরা করতে পারে, রেলকে ব্যবহার করতে পারে, সেইটার যে পরিকল্পনা নিয়েছে তারা ধারাবাহিকতায় এই উন্নয়নের কাজগুলো হচ্ছে। দেশে প্রথম সাগরের ওপর সম্প্রসারিত হচ্ছে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে। আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করতে বঙ্গোপসাগরের তলদেশে ব্লক তৈরি করে বাড়ানো হচ্ছে রানওয়ে। এর নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে চীনের 2টি প্রতিষ্ঠান। বেবিচক বলছে, কক্সবাজার বিমানবন্দরকে ঘিরে তৈরি হবে এভিয়েশনের হাব। আর সারা বিশ্বের বিমান কক্সবাজারে ওঠানামা করার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে ৯,০০০ ফুট, এটি সম্প্রসারণ করা হচ্ছে ১,৭০০ ফুটে। সম্প্রসারিত রানওয়ের ১,৩০০ ফুট থাকবে সমুদ্রের উপর। প্রথমে সাগরের নিচে স্থাপন করা হবে জিওটিউব, ড্রেজিংয়ের মাধ্যমে অপসারণ করা হবে পানি। শুরু হবে খনন প্রক্রিয়া ও বালু ভরাট কার্যক্রম। এরপর প্রাথমিক পর্যায় থেকে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে হবে বালুর স্তরবিন্যাস। চূড়ান্ত পর্যায়ে হবে রানওয়ের জন্য বালুর স্তরবিন্যাস। এরপর পাথরের স্তরবিন্যাস এবং শেষে পিচ ঢালাই ও নিশ্চিদ্যকরণ। এভাবে তৈরি হবে রানওয়ে এবং প্রাথমিক সমুদ্র হতে রক্ষাকারী বাঁধ। সমুদ্র তলদেশের উপর ব্লক তৈরি করে এমন স্থাপনা নির্মাণ দেশে এই প্রথম। কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, এই রানওয়ে হলে বিশ্বের সবচেয়ে বড় বিমানও এখানে নামতে পারবে। এখানে বড় বড় বিমান, বোয়িং, বাংলা পৃথিবীর যতগুলো বিমান আছে সবগুলোই নামতে পারবে এখানে। এই বিমানবন্দরকে ঘিরে একটি এভিয়েশন হাব তৈরি হবে বলে জানালেন বেবিচক চেয়ারম্যান। আমাদের যে প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে যে একটা কানেক্টিভিটি, এটা মানে বাংলাদেশে একটা এভিয়েশন হাব হবে। শুধু পর্যটন না, এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হবে। আর প্রতিমন্ত্রী জানালেন, দেশি বিদেশি পর্যটকরা কক্সবাজারে সহজে যাতায়াত সহ নানাবিধ সুবিধা ভোগ করবেন। আমেরিকা বলেন, সুইজারল্যান্ড বলেন, এই কক্সবাজারে এসে নেমে কক্সবাজারের যে নান্দনিক সৌন্দর্য, পাহাড়, সাগর, এগুলো যাতে উপভোগ করতে পারে, সেই জন্য এই কক্সবাজার বিমানবন্দর। রানওয়ের এই প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় ১,৫৬৯ কোটি টাকা, যার পুরোটাই অর্থায়ন করছে বেবিচক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার ডেঙ্গু প্রসঙ্গ। রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকা নয়, সব এলাকাতেই বাড়ছে ডেঙ্গু। ঢাকা শিশু হাসপাতালের চিত্রই বলে দেয় এর ভয়াবহতা। প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। কেবল শিশুরাই নয়, ঝুঁকিতে রয়েছেন বয়স্করাও। ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবারও হাসপাতালে ১৮৪ জন ভর্তি হয়েছেন। আমি এসেছি পূর্ব শেওড়াপাড়া থেকে। মোহাম্মদপুর চাঁদুদ্দানে। আমাদের এলাকাটা খুব পরিষ্কার। সিটি কর্পোরেশন কোনো লোকের কোনো উদ্যোগ দেখি না। ধানমন্ডি 15 থেকে 5 মিনিট লাগে হাঁটে যেতে। সিটি কর্পোরেশন লোক মাঝে মধ্যে আসে। আজকে 4 দিন ওষুধ খাওয়াইলে থামে, এবার 1 ঘন্টা ভালো থাকার পরে আবার শুরু হয়ে যায় জ্বর। মশার নেই কোনো এলাকা, নেই কোনো সিটি কর্পোরেশনের সীমানা। ছোট বড় সবাই আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। হাসপাতালের জরুরি বিভাগের সামনের এই ভিড়ে রাজধানীর সব এলাকার মানুষ। ডেঙ্গুর ধরন এবছর ভয়াবহ হওয়ায় বেড়েছে মৃত্যু। এবছর আক্রান্তের হারে 1 থেকে 10 বছরের শিশুদের সংখ্যাই বেশি। এই গ্রুপের মধ্যে আবার বয়স ভেদে পাওয়া যাচ্ছে আলাদা লক্ষণ। চিকিৎসকরা বলছেন, এবারের ধরনে গত 1 সপ্তাহে শিশুদের সাথে বয়স্কদের জীবনের ঝুঁকিও সমান তালে বাড়ছে। 1 বছরের নিচে বাচ্চা হয়, তাদের কিন্তু ধরন এক ধরনের হইতে পারে।
1 বছর থেকে 5 বছর পর্যন্ত, 5 বছর 10 বছর পর্যন্ত। 10-এর উপরে সাধারণত বাচ্চারাই নিজেরাই বুঝতে পারে, কিন্তু এই কম বয়সের বাচ্চাদেরকে অভিভাবকদের বেশি সচেতন হতে হবে। এদিকে পুরো শহরে ডেঙ্গু ছড়িয়ে পড়া আরও বেশি আতঙ্কের কারণ বলে জানান চিকিৎসকরা। প্রথম দিকে আমরা দেখেছি মগবাজার, শান্তিনগর, বাড্ডা ওই এলাকাতে কিন্তু কনফাইন ছিল, কিন্তু এখন কিন্তু ওই এলাকাটাতে কনফাইন নাই। এখন আপনি দেখেন এই মোহাম্মদপুরেও আছে, মিরপুরেও আছে, ফার্মগেটেও আছে, মানে আস্তে আস্তে পুরো ঢাকাতেই স্প্রেড করছে। আমরা যদি এখনই ব্যবস্থা নিতে না পারি তাহলে কিন্তু এটা আরও স্প্রেড করবে। ঢাকা শিশু হাসপাতালের তথ্য বলছে, ডেঙ্গু ও সাধারণ রোগীদের ভিড়ে হাসপাতালটির 674 বেডই পূর্ণ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। করোনা যখন কিছুটা স্বস্তি দিচ্ছে, তখন ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। পূর্ব জুরাইনে এখন ঘরে ঘরে ডেঙ্গু রোগী, আতঙ্কে দিশেহারা স্থানীয়রা। এলাকাবাসী বলছেন এর দায় নিতে হবে সিটি কর্পোরেশনকেই। তবে স্থানীয় কাউন্সিলর মশা মারার পর্যাপ্ত ওষুধ না থাকার দোহাই দিচ্ছেন। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যকরী ওষুধ ছিটানোর আহ্বান বিশেষজ্ঞদের। বাবুল হোসেনের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। পূর্ব জুরাইনের পলাশ, মেয়ের অকাল মৃত্যুতে বুক ভাঙা এই কান্না। যমজ ফুটফুটে ইসরাত নুসরাত 2 বোন। ছোট ইসরাতকে কেড়ে নিল ডেঙ্গু। ফুসফুসের যে রগগুলো ছিল তো ওগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে গেছে। অবশেষে নাক ইভেন মুখ দিয়ে আপনার ব্লাড বের হইতেছিল। জুরাইনের অলিতে গলিতে এখন স্বজন হারানোর শোক। ডেঙ্গুতে মা হারিয়েছে মরিয়ম আক্তার। এই এলাকায় এমন কোনো ঘর নেই যেখানে ডেঙ্গু রোগী নেই। একটি ভবনে আক্রান্ত 13 জন, আর চলতি মাসে জুরাইনে মারা গেছে 8 জন। আম্মুর ব্রেনে ইনফেকশন করে, প্লাস কিডনিতে ধরে ফেলে। প্রতিটা ঘরে ঘরে ডেঙ্গু। এই অবস্থাতে আমরা কোনো অবস্থাতেই ভালো নাই। একটা পরিবারের ভিতরে 13 জন সদস্য, তার মধ্যে 9 জনের ভিতরে ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু নিয়ে আমাদের ভয়, করোনা নিয়ে অত ভয় নাই। এমন ভয়াবহ অবস্থার মধ্যেও জুরাইনের বিভিন্ন বাসার ছাদে জমে আছে পানি, দেখা মিলছে লার্ভার। স্থানীয়রা বলছেন মশার লার্ভা নিধনে উদ্যোগ নেই সিটি কর্পোরেশনের, যদিও স্থানীয় জনপ্রতিনিধি বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কিচ্ছু করে না, একবার আয় মারে, ধোয়া উয়া দিয়ে কিছু জায়গা বা শেষ। এটা তো ডেঙ্গু মারার সিস্টেম না। আমরা আক্রান্ত হওয়ার 11তম দিনে আমি প্রথম দেখেছি যে সিটি কর্পোরেশন তরফ থেকে মশার ওষুধ এই এলাকায় দিতে আসছে। ওষুধ দিয়ে যাচ্ছে, কিন্তু মানুষ তো সচেতন হইতে হবে। আপনি ঘরে ঘরে যদি নিচে থাকে, ওইখানে যদি ডিম তৈরি হয়, আপনি এগুলো তো আপনি পরিষ্কার করার দায়িত্ব। চিকিৎসকরা বলছেন পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। ডেঙ্গুতে মধ্যবয়স্কদের পাশাপাশি মৃত্যু ঝুঁকি বাড়ছে গর্ভবতী নারীদের। ডেঙ্গু যেহেতু একটি রক্তবাহিত রোগ, তাদের সন্তানরাও কিন্তু গর্ভকালীন অবস্থায় খারাপ হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মৃত সন্তান প্রসব করা। জুরাইন ছাড়াও রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরায় ডেঙ্গুর হটস্পট বলছে সিটি কর্পোরেশন। ডেঙ্গু নিয়ন্ত্রণে এলাকা ভিত্তিক কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। এই এলাকাটি যেহেতু এখন হটস্পট হিসেবে রূপান্তরিত হয়েছে, এই হটস্পটে অন্যান্য ওয়ার্ড থেকে দরকার হলে স্প্রে মেশিন নিয়ে একযোগে ফগিং এবং স্প্রে করে দেওয়া প্রয়োজন। সবশেষ 2019 সালে ডেঙ্গুতে প্রায় 150 জনের মৃত্যু হয়েছিল। করোনা নয়, পূর্ব জুরাইনের বাসিন্দাদের মৃত্যু আতঙ্ক কুড়ে খাচ্ছে ডেঙ্গুর ভয়াবহতা। মাত্র 10 গজ ব্যবধানে এই গলিতেই 2 জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গুতে। স্থানীয়রা বলছেন নিয়ন্ত্রণহীন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিটি কর্পোরেশনের উদ্যোগের কোনো বিকল্প নেই। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, পূর্ব জুরাইন, ঢাকা। 18 বছরের বেশি বয়সীদের টিকার আওতায় এনে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করলেও বাদ পড়ে যাচ্ছে কম বয়সীরা। বিশেষজ্ঞরা বলছেন মৃত্যুহার কমাতে সবার আগে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকেই দিতে হবে টিকা। আর কম বয়সীদের টিকা প্রয়োগের বিষয়টি এখনও পরীক্ষার মধ্যে থাকায় স্বাস্থ্য অধিদপ্তরের অপেক্ষা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চূড়ান্ত অনুমোদনের। দেশে গত 7 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া গণটিকা কার্যক্রমে কয়েক দফায় কমানো হয় টিকা প্রাপ্তির বয়সসীমা। সবশেষ গত 19 আগস্ট বয়সসীমা নেমে আসে 18-তে। এদিকে 18 বছরের বেশি বয়সীদের টিকার আওতায় এনে দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করলেও বাদ পড়ে যাচ্ছে কম বয়সীরা। তবে এখন পর্যন্ত কোনো টিকাই শিশুদের জন্য অনুমোদন না পেলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন সহ কিছু দেশ এরই মধ্যে কম বয়সীদের মাঝে শুরু করেছে পরীক্ষামূলকভাবে টিকাদান। আর তাই বৈশ্বিক গবেষণার দিকে নজর রাখতে সংশ্লিষ্টদের প্রতি পরামর্শ বিশেষজ্ঞদের। তবে এক্ষেত্রে ভিন্ন মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাদের মতে চাহিদার তুলনায় দেশে টিকার যোগান কম থাকায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকেই দিতে হবে প্রাধান্য। আমেরিকা এবং ইউরোপের কিছু দেশে 12 বছরের ঊর্ধ্বে টিকা দেওয়া হচ্ছে।
এটা জনসন অ্যান্ড জনসনের একটা স্টাডি আছে যেখানে 3000 বাচ্চা 12 বছরের উপর ওদের বাচ্চাদের টিকা দেওয়ার একটা গবেষণা রয়েছে, যেখানে তার সাকসেসফুল রেট বেশি। 18 বছরের নিচে ওদের মধ্যে মৃত্যু ঝুঁকি একেবারেই কম। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকা দিয়ে ওদের মৃত্যুর সম্ভাবনা কমিয়ে দিতে হবে। তাহলে এই জিনিসটা করাটা বেশি দরকার এখন প্রায়োরিটি হিসেবে। কম বয়সীদের টিকার বিষয়ে সরকার সচেতন জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই টিকা আমদানিতে উদ্যোগ নেবে সরকার। বিশ্বজুড়ে যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কম বয়সীদের টিকা দেবার বিষয়টি অনুমোদন করেন, তাহলে সেটি বাংলাদেশও খুব গুরুত্বের সঙ্গেই বিবেচনা করবে। দেশে গত 6 মাসে টিকার আওতায় এসেছেন প্রায় 1,80,00,000 মানুষ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে করোনা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে। প্রতিদিনই কমছে সংক্রমণ ও মৃত্যু হার। অনেকেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরছেন বাড়ি। 24 ঘন্টায় করোনা 117 জন মারা গেছেন। শনাক্তের হার 12.78%। মহামারী করোনার ভয়াবহ চিত্র দিন দিন পাল্টে যাচ্ছে। কমেছে মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালে ছোটাছুটি। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকে। করোনার হটস্পট কুষ্টিয়ায় একদিনে 6 জন মারা গেছেন। ওঠানামা করছে শনাক্তের হার। জেলায় 256 জনের নমুনা পরীক্ষায় 99 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে গত কয়েকদিনের তুলনায় শনাক্তের হার দ্বিগুণ। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে মারা গেছেন 4 জন। এর মধ্যে 2 জন করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। নতুন করে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 30 জন। চট্টগ্রামে মারা গেছেন 6 জন। 1673 জনের নমুনা পরীক্ষায় 269 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। চাঁদপুরেও কমেছে মৃত্যু সংখ্যা। চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 3 জন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকে। আল্লাহর রহমতে রোগী এখন কিছুটা আগের থেকে উন্নতি হয়েছে। গত শনিবারে ভর্তি করেছে আর কি রোগী, তো আমার অক্সিজেন কম ছিল, এখন ভালোর দিকে আর কি। লকডাউন একটা ভালো একটা এফেক্ট করছে আমাদের এখানে। আর আমাদের এখানে যারা আছে তাদের স্বাস্থ্যসেবা ঠিকমতো মানতেছে, স্বাস্থ্যবিধি মানতেছে, মাস্ক পরতেছে। এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে সিলেটে 8 এবং ময়মনসিংহ মেডিকেলে 6 জনের মৃত্যু হয়েছে। সাবিত সারোয়ার, সময় সংবাদ। গত বছরের মার্চ থেকে চলছে লকডাউন। তার মানে বাইরে যাওয়া বন্ধ, থাকতে হবে কারখানার ভিতরেই। বলছি সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামের নামকরা একটি প্রতিষ্ঠানের কথা। নাম পরিচয় গোপন রাখার শর্তে বহু কর্মী জানিয়েছেন, মুরগির খাবার তৈরির এই প্রতিষ্ঠানে কার্যত 1.5 বছর ধরে অবরুদ্ধ আছেন প্রায় 100 কর্মী। সরকারিভাবে সারা দেশে লকডাউন তুলে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সব সচল করা হলেও এই প্রতিষ্ঠানটি চলছে উল্টো পথে। আতিকুর রহমান তমালের অনুসন্ধান। মুখরোচক খাবার হিসেবে চাহিদা আছে সিপির, আর তাই রাজধানীতে বটেই দেশের আনাচে কানাচেও দেখা মেলে এই দোকানের। কিন্তু এর পেছনের গল্পটা অমানবিক। সারা দেশে সিপি বাংলাদেশ কোম্পানিটির ফিড মিল আছে 5টি। এর মধ্যে মূল মিল বা হেড অফিসটি গাজীপুরের চন্দ্রায়। অভিযোগ আছে এই কারখানার অন্তত 100 কর্মীকে 1.5 বছর ধরে কারখানার ভেতরে থেকে কাজ করতে বাধ্য করা হচ্ছে। শুধু তাই নয়, সারা দেশে যখন লকডাউন তুলে নেওয়া হয়েছে তখন এখানে এখনও করোনার দোহাই দিয়ে এই নিয়ম জারি আছে। কারখানার ভেতরেই বানানো হয়েছে অস্থায়ী থাকার জায়গা। কর্মীরা চাকরি হারানোর ভয়ে ক্যামেরায় কথা বলতে রাজি নন। অন্তত 20 জন কর্মীর সঙ্গে টেলিফোনে কথা হয় সময় সংবাদের। করোনার দোহাই দিয়ে আমাদেরকে নামাজ পড়তে দিতে, বাইরে যেতে দিবে না, সুরাবাতে কেটে বাইরে যেতে দিবে না। বছর যদি জানে যদি কেউ বের হয়েছে তাহলে তার চাকরির সমস্যা হইতে পারে কিংবা বিভিন্ন রকম শাস্তি দেয়। আমার চাকরির ক্ষেত্রে সমস্যা হতে পারে। 25 মার্চ গেল না করোনা, এর আগের বছর, সেই থেকে আমরা কোম্পানির ভিতরে। এমনকি অন্তঃসত্ত্বা স্ত্রীর ফোন পেয়ে বাসায় গিয়ে স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাবার অনুমতিও মেলে 4 ঘন্টা পর। ততক্ষণে বাচ্চা ও চাকরি কোনোটাই বাঁচাতে পারেনি ভুক্তভোগী জুয়েল। তাল বাহানা করে 4 ঘন্টার মতো আটকায় রাখছে। তারপরে আমি যখন ক্লিনিকে নিয়ে গেছি, ওখানে নিয়ে যাওয়ার পর ওখানে অ্যাবনরমাল অপারেশন হয়ে গেছে। এই নিয়ে তারপরে মনে করেন যে অফিসে কথা কাটাকাটি, আমি অনুমতি ছাড়া বাইরে গেছি, এই কারণে আর কি চাকরিতে চলে গেছে। যদিও একই কারখানায় অন্তত 200 কর্মী কাজ করছেন বাইরে থেকেই। অভিযোগগুলো নিয়ে আমরা সিপির ভেতরে ঢুকতে চাই। এখন তো লকডাউন নাই, আমাদের এখানে নিয়ম কানুন একটু কঠোর। অবশ্য তার আগেই মিলটির বাইরের দোকানদাররা অনেক কিছুই বললেন। এর ভিতরে অনেকে লোকজন থাকার বন্দোবস্ত করছে,
ভিতরে আছে মানে তারা নাকি মানে বেরোতে পারে না করোনার কারণে নাকি? কতদিন হলো? অনেক দিনই তো হইতেছে। আগের চাইতে বিক্রি এখন করোনার কারণে একটু খারাপ যাইতেছে, কারণ মানে ভিতরের লোকজন বাহির হইতে দেয় না। সেসব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি নন কর্তা ব্যক্তিরা। তবে সহকারী ফ্যাক্টরি ম্যানেজারও এইচআরের কর্মকর্তারা অভিযোগগুলো অস্বীকার করেন। সেটিও তারা ক্যামেরায় বলতে চান না। যাদের কাজগুলো বাসায় বসে করতে পারে তার তো ফ্যাক্টরিতে আসার দরকার, তারা বাসায় বসে করছে। এখন ধরুন আমি যেমন প্রোডাকশন ডিপার্টমেন্টের লোক, আমি তো আর বাসায় বসে প্রোডাকশন চালাতে পারবো না, কাস্টমার ডিমান্ড ক্লিয়ার করবে, তার মানে আমাকে ডেফিনেটলি থাকতে হবে। চাকরি গেছে কোনো কিছু না, এই ধরনের কোনো ঘটনা আর ছুটি চাইলে ছুটি তো দেওয়া হচ্ছে। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল বিপিআইসিসির সভাপতি বলছেন তারা এই বিষয়টি জানেন না। আমাদের মেম্বার সম্বন্ধে আমরা ওদের সাথে আলাপ করব, আলাপ করে অ্যামিকেবলি আমরা সলভ করার চেষ্টা করব। আইনজীবীদের মতে এটা শ্রম আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। একটা শ্রমিক 8 ঘন্টা কাজ করে কোথায় থাকবে না থাকতে এটা তার ব্যাপার, তাকে কনফাইন করে রাখা হয়েছে। আমি মনে করি যেসব শ্রমিকরা এই ধরনের অবস্থার শিকার, শ্রম আদালতে মামলা করতে পারে। তারা আরও বলছেন সিপিতে যা চলছে তাকে কেবল দাস প্রথার সঙ্গে তুলনা করা চলে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, গাজীপুর। ভোরের সময় আরও থাকছে। তিস্তার ভাঙনে দিশেহারা রংপুরের গঙ্গাচড়া উপজেলা নদী তীরের গ্রামবাসী। পাহাড়ি ঢলে তোড়ে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি সহ বিভিন্ন অবকাঠামো। ভয়াবহ হচ্ছে মেঘনার ভাঙন। ভোলার রাজাপুরে বিলীন হচ্ছে একের পর এক এলাকা। অনেকেই ঘরবাড়ি সরিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। আর আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের এসব বাসিন্দাদের। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। গত 3 দিনে মেঘনায় বিলীন হয়ে গেছে ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের অন্তত 500 মিটার এলাকা। প্রতিদিনই নিশ্চিহ্ন হচ্ছে ফসলি জমি, রাস্তাঘাট, ঘরবাড়ি। বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। বর্ষা মৌসুমে মেঘনার এমন ভাঙনে ঘরহারা হচ্ছেন অসংখ্য মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা। বাস্তুহারাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। যে ভাঙ্গা যাইতে গেছে কারণ ঘর থোয়ার কোনো প্লেস নাই, বউ বাচ্চা নিয়ে ছেলে সন্তান নিয়ে অনেক কষ্টতে আছে। এই বেড়িবাঁধ যদি ছুটে যায় তাহলে বলার মানুষ পিঁপড়ার মতো বাসবে। সরকারের কাছে আমাদের একটা দাবি নদী বাঁধার জন্য, আর আমরা সরকারের কাছে কিছু সহযোগিতা চাই। পুনর্বাসনের জন্য সরকারের কাছে জোর দাবি এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে দ্রুত ড্যাম্পিং এর জন্য অনুরোধ জানাচ্ছি। দিনরাত কাজ করেও গত 3 দিনে নিয়ন্ত্রণে আনা যায়নি ভাঙন। এ অবস্থায় বৃহস্পতিবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা সহ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। প্রকল্প প্রস্তাবনা আমাদের আছে, ওই প্রকল্পটা অনুমোদন হইলে পুরোটাই আমরা নদী ভাঙন থেকে রক্ষা করতে সক্ষম হব। চেষ্টা করছি যে ভাঙনটাকে প্রতিরোধ করার জন্য। এখানে যারা যে সমস্ত বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন যে ধরনের সাহায্য সহযোগিতা রয়েছে সেগুলো আমরা তাদেরকে প্রদান করব। ইতিমধ্যে ভাঙন কবলিত 500 মিটার এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মাছঘাট সহ অর্ধশতাধিক পরিবার। সময় সংবাদ, ভোলা। কমতে শুরু করেছে ফেনীর মুহুরী নদীর পানি। তবে পানি নেমে যাওয়ার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। সবচেয়ে আতঙ্কে আছেন কৃষকরা। ভেঙে যাওয়া বাঁধ দ্রুত মেরামত না হলে আবারও একই স্থান দিয়ে পানি ঢুকে আমনের আবাদ তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। আর পানি উন্নয়ন বোর্ড বলছে পানি নেমে গেলেই মেরামতের ব্যবস্থা করা হবে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। বুধবার রাতে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে যায় ফেনীর মুহুরী নদীর বাঁধের মেরামতের স্থান। গত জুলাইয়ের 1 তারিখে বাঁধের এই অংশ ভাঙার পর মেরামতের কাজ শুরু হয়। দীর্ঘ প্রায় 2 মাসেও কাজটি ঠিকভাবে শেষ না হওয়ায় আবারও ভেঙেছে বলে ক্ষোভ স্থানীয়দের মাঝে। বেরিবারটা যদি আরো আগে বান্ধ হয়ে যেত তাহলে এত ক্ষতি হইতো না। বারবার নির্মাণ করবে, বারবার ভাঙবে, এটা আমরা চাই না। আমরা স্থায়ী সমাধান চাই। ঠিকাদার এবং পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা যদি না থাকতো তাহলে আমাদের বাগনাটা পুততো না, তাহলে আমরা কৃষকরা ক্ষতিগ্রস্ত হইতাম না। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে হু হু করে। তবে ওই রাতে বিপদসীমার 75 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও এখন 200 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধের ভাঙ্গা পয়েন্ট দিয়ে ঢোকা বন্ধ না হলেও বাড়িঘর থেকে নামতে শুরু করেছে পানি। ফুলগাজী বাজারের ব্যবসায়ীরাও দোকানপাট খুলতে শুরু করেছেন। আমাদের এলাকাতে এখন যতগুলি পুকুর আছে মোটামুটি কোনো পুকুরে মাছ নেই। ফুলগাজী উপজেলায় এবছর আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 6000 হেক্টরেরও বেশি জমিতে, যার মধ্যে 150 হেক্টর জমির আমন ধান পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এই বাঁধ যদি পুনর্নির্মাণ না হয় আমাদের ফুলগাজী উপজেলায় এবার 6250 হেক্টর আমনের লক্ষ্যমাত্রা ছিল,
এই লক্ষ্যমাত্রা ব্যাহত হবে। অন্যদিকে পানি নেমে গেলেই বাঁধ পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধের এই ভাঙ্গা অংশ দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। যদি এই ভাঙ্গা অংশ দ্রুত মেরামত করা না হয় তাহলে আবারও বন্যার আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। উজানের ঢল ও ভারী বর্ষণে টাঙ্গাইলে নদ নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন বন্যা কবলিতরা। কয়েকদিনের টানা বর্ষণ আর উজানের ঢলে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। পানি বেড়েছে ধলেশ্বরী, লৌহজং, বংশাই ও ঝিনাই নদীতেও। নদীর দুকল উপচে টাঙ্গাইল সদর, কালিহাতী, ভুয়াপুর ও নাগরপুর উপজেলার নিম্নাঞ্চলের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন বন্যা কবলিতরা। অনেক সমস্যা, গরু ছাগল নিয়ে রাস্তায় ঘর উঠাইছে, খাওয়া দাওয়া রান্না বাড়া করার সামনে, তারপরে বাথরুমে যাওয়া কষ্ট। ধান টান যা কাটছিলাম সব ক্ষতি হয়েছে, পাট পুটো কাটা হারি নাই, ইয়ে করা হারি নাই, সব বন্যায় গেছে গাই। এদিকে তিস্তার ভাঙনে দিশেহারা রংপুরের গঙ্গাচড়া উপজেলার নদী তীরবর্তী গ্রামগুলো হিমালয় থেকে ধেয়ে নামা পাহাড়ি ঢলের তোড় সইতে না পেরে আছড়ে পড়ছে নরম দোআঁশ মাটি। নদীতে মিলিয়ে যাচ্ছে বসতভিটা, ফসলি জমিসহ বিভিন্ন অবকাঠামো। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকার রিপোর্ট। ডানতীরে প্রতিরক্ষা বাঁধসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করায় ঢলের তোর আছড়ে পড়ে বাম তীরে। কয়েক বছর ধরে সন্ত্রস্ত মানুষ পশ্চিমে শঙ্করদহ থেকে চর ইসলি হয়ে পাশের কোলকন্দের বিনবিনা পর্যন্ত একটি বেড়িবাঁধের দাবি জানিয়ে আসলেও কর্ণপাত করেনি কেউ। ফলশ্রুতিতে গতিপথ পরিবর্তন করে নতুন এলাকা গিলছে তিস্তা। 200 বাড়ি আপনার এক সপ্তাহের মধ্যে সবগুলো মনে করেন যে বিলীন হয়ে গেল। সাজানো গোছানো সবকিছুতে সংসার টাউলি গেল এই নদীর কারণে। যদি একটা বান হইতো তাহলে তো আমাদের এত কষ্ট হইতো না। পানি উন্নয়ন বোর্ড আসে, কাজ করব, সে কোনো কাজ হয় না। এই 4 বছর ধরে দেখতেছি আমরা রিলিফ চাই না বা দঞ্জলস চাই না। আমাদের নদীর কাজটা সর্বমোট যদি করে দিত তাহলে আমরা যদি শান্তি মতন থাকতে পারতাম। গত 15 দিনে বিলীন হয়েছে 200-র বেশি বাড়ি, তবু কিছুই করার নেই জানালেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী। ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে জিও ব্যাগ ফেলে ঝুঁকি মুক্ত করা হয়েছে ডানতীর। চরাঞ্চলগুলো কিছু কিছু জায়গায় নদী ভাঙন কবলিত হয়েছে, কিন্তু চরাঞ্চলগুলো নিয়ে এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ডের কোনো পরিকল্পনা নেই। আপাতত ত্রাণ আর ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিলেও স্থায়ী সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে গুরুত্ব দিচ্ছেন জেলা প্রশাসক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সেটাও আমাদের জন্য, এই এলাকার মানুষের জন্য একটা স্থায়ী সমাধান হবে বলে আশা করছি। এক শঙ্করদহ মৌজায় ছিল 1,500-এর বেশি পরিবার। গত কয়েক বছরে নিশ্চিহ্ন হয়ে গেছে পুরো মৌজা, অবশিষ্ট কেবল 5-6টি পরিবার। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। পদ্মার ইলিশ নয়, মুন্সিগঞ্জের মাওয়া ভরে গেছে সামুদ্রিক ইলিশে। প্রতি কেজি বড় ইলিশ বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকায়। পদ্মায় পানি বেড়ে যাওয়ায় ভরা মৌসুমেও জালে ধরা পড়ছে না রূপালী ইলিশ। মৎস্য বিভাগ বলছে সপ্তাহ 2 পর নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলবে। আবু সাইদের ছবিতে নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মার ইলিশের স্বাদ পেতে রাজধানী সহ নানা অঞ্চল থেকে মুন্সিগঞ্জের মাওয়ায় ছুটে যান বহু মানুষ। ছুটির দিনে এই ভিড় আরও বাড়ে। পাইকারি ডাকে বিক্রি হয় ইলিশ, কিন্তু আড়ত ঘুরে দেখা গেছে পদ্মার ইলিশের তেমন দেখা নেই। দেশের উপকূলীয় এলাকায় জেলেদের জালে ধরা পড়া রূপালী ইলিশের সয়লাভ, এগুলোকেই পদ্মার ইলিশ বলে বেশি দরে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনটাই অভিযোগ ক্রেতাদের। পর্যাপ্ত পরিমাণে পদ্মার ইলিশ পাওয়া যাচ্ছে না। সাগরের ইলিশ মাছ, তারপর চাঁদপুরি ইলিশ মাছ মাওঘাটে একটু বেশি আমদানি হচ্ছে। পদ্মায় পানি বেড়ে যাওয়ার পরও জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে কম। মৎস্য বিভাগের আশা শিগগিরই মিলবে কাঙ্ক্ষিত ইলিশের দেখা। জেলে ভাইদেরকে বলছি যে আপনারা একটু ধৈর্য ধারণ করুন, অবশ্যই আপনারা ধৈর্যের ফল পাবেন। ক্রেতারা বলছেন সামুদ্রিক ইলিশের দামও বেশ চড়া। আগে যে নেমে গেছে 5000 টাকা, হেঁটে গেছে 3000 টাকা। মাছ খুব ভরপুর আসতেছে, সামনে অমাবস্যা পূর্ণিমা পদ্মার মাছটা খুব ভরপুর লাগিয়ে দেবো। 29 আড়ত আর 200 খোলা বাজারের বিক্রেতাকে ঘিরে 2 ঘন্টার এই হাটে বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। গেল 1 বছরে দেশে প্রায় 5.5 লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে।
নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। পদ্মা সেতু নিরাপত্তায় শীঘ্রই দুপাড়ে দুটি থানা চালু হচ্ছে। ইতিমধ্যেই এই দুই থানায় জনবলের পথ সৃষ্টি করে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। অত্যাধুনিক এই থানা উদ্বোধনের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, রাব্বি, আপনি যেমনটি বলছিলেন যে পদ্মা সেতুর যে নিরাপত্তায় যে থানা দুটি করা হয়েছে সেখানে কিন্তু এখন শেষ সময়ের ঘষা মাজা চলছে এবং যেখানে যেখানে তাদের এই নতুনত্ব ধরে রাখবার জন্য কাজ রাখা দরকার সেগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলছে। এবং এই যে মুন্সিগঞ্জ প্রান্তে যেই থানাটি সেটি কিন্তু নাম দেওয়া হয়েছে পদ্মা সেতু উত্তর থানা। এবং এই উত্তর থানা এলাকায় যেই রঙের কাজটি আমরা দেখছি একেবারে শেষ পর্যায়ে তারা তুলির ছোঁয়া দিচ্ছেন এবং বলছেন তারা যে খুব শীঘ্রই একটি উদ্বোধন হবে সেই কারণে কিন্তু তারা সংস্কার করছেন। এবং গেল 2019 সালের মে মাসে কিন্তু এটি পুলিশকে হস্তান্তর করা হয়েছে, তবে এই প্রায় 2 বছর ধরে কিন্তু তারা এটি উদ্বোধন করেননি, কারণ এখানে জনবলের যে পদায়ন করার বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে চ্যালেঞ্জ তৈরি হয়েছিল। এবং এখানে কিন্তু গেল 1 মাস আগে একটি গেজেট হয়েছে যে এই থানা এলাকাটি শুধু পদ্মা সেতু নিরাপত্তার পাশাপাশি এই লৌহজং উপজেলার দুটি ইউনিয়ন কুমারভোগ এবং মেদিনী মন্ডল, এই দুটি ইউনিয়নের যে তারা এখানকার নিরাপত্তা এবং অপরাধ বিষয়গুলো দেখবেন এবং গেজেট করে কিন্তু সেই দায়িত্বটি দেওয়া হয়েছে। এবং এই থানাটিতে কিন্তু একজন ইন্সপেক্টর যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন, পাশাপাশি দুইজন কিন্তু সাব ইন্সপেক্টর এবং আরো দুজন কিন্তু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এই 5 জন কর্মকর্তার পাশাপাশি আরো 15 জন কিন্তু এখানে কনস্টেবল পদায়ন করা হয়েছে এখানে। এবং এই যে এই জনবল যাদেরকে দেওয়া হয়েছে এই জনবল কিন্তু এখানে এখনো কাজ শুরু করেনি। এখানকার যে পুলিশ সুপার আব্দুল মোমেন তিনি জানিয়েছেন যে এই পদ সৃষ্টির পরই কিন্তু তারা এখন পদায়ন করবার জন্য যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো তারা এখানে করবার চেষ্টা করছেন। এবং এই উদ্বোধন হওয়ার বিষয়টি রয়েছে কিন্তু আগামী মাসের প্রথম দিকেই, এবং উদ্বোধনের আগেই কিন্তু ওই কর্মকর্তাদের এখানে পদায়ন করতে হবে, কারণ যে 2 ইউনিয়ন এই থানার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে সেই 2 ইউনিয়ন যে অপরাধ আছে, অপরাধ চিত্র ছাড়াও যা নানা রকম তথ্যাদি সেগুলো কিন্তু এই লৌহজং থানা থেকে এই থানাকে হস্তান্তর করা হবে এবং সেই প্রক্রিয়াগুলো নিয়ে কিন্তু তারা কাজ করবেন। এবং এইখানকার যে অন্যান্য যে প্রশাসনিক কর্মকাণ্ড রয়েছে এবং এই পদ্মা সেতুর নিরাপত্তার জন্য যে কাজগুলো আছে এই সেগুলোর প্রস্তুতি তারা নিচ্ছেন। একইভাবে কিন্তু এই সেতুর যেটি জাজিরা পয়েন্ট রয়েছে, জাজিরা পয়েন্টের পাশেই কিন্তু জাজিরা উপজেলায় নাওডোবা এলাকাতে এই অনুরূপ থানা করা হয়েছে এবং সেই থানায় কিন্তু পূর্ব নাওডোবা এবং পশ্চিম নাওডোবা 2টি ইউনিয়নকে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। সেখানেও কিন্তু এই সমপরিমাণ পুলিশের যে পদ সেইটি সৃষ্টি করা হয়েছে। এবং গেল 2 সপ্তাহ আগে কিন্তু গেজেট হয়েছে এই পদ্মা সেতু দক্ষিণ থানার, এবং সেই গেজেট হওয়ার পরে সেখানেও কিন্তু কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। এবং পুলিশের যে ঊর্ধ্বতন যারা রয়েছেন তাদের সঙ্গে যে আলোচনা হয়েছে এবং তারা বলছিলেন যে এই পদ্মা সেতুর যে 2টি থানা এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই থানার চালু করবার এখন সময় চলে এসছে এবং সে কারণে তারা এটি চালু করবার জন্য কিন্তু প্রক্রিয়া শুরু করেছেন। এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ বলেছেন যে 1 একর জায়গার উপর এই যে 4তলা ভবনটি সেটি কিন্তু 6তলা ফাউন্ডেশনের করা রয়েছে এবং এটি কিন্তু অত্যাধুনিক থানা এবং যেই থানাটিতে এখানে যাবতীয় কর্মযজ্ঞ চালিয়ে নেওয়া যাবে। তবে এদিকে এই যে পদ্মা সেতুর যেটি এই মাও প্রান্তে যে উত্তর থানা সেখানে কিন্তু এই টোল প্লাজা পাশেই রয়েছে এবং এখানে সড়ক পথ নিয়ে বিভিন্ন রকমের কিন্তু পর্যবেক্ষণও চলছে যে এই থানাকে চালু করবার পাশাপাশি যে এখানকার সড়ক পথটি কিভাবে সঠিক জায়গায় নিয়ে আসা যায়। এবং এই ছিল পদ্মা সেতুর এই 2 প্রান্তে যে 2টি থানা চালু হচ্ছে সেই খবর। রাব্বি, পদ্মা সেতুর দুপারে 2টি থানা চালু হচ্ছে। আর এই বিষয়ের সর্বশেষ নিয়ে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। করোনা মহামারীতে প্রায় 5 মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। দীর্ঘদিন পর উন্মুক্ত পরিবেশে ঘুরতে আসার সুযোগ পেয়ে খুশি শিশুসহ সব বয়সী মানুষ।
হরিপদ সাহা রিপোর্ট। বানরের দুষ্টুমিটা যেন কিছুতেই থামছে না। প্রায় 4 মাস পর নিজেকে খুঁজে পেয়েছে দুষ্টু খ্যাত এ প্রাণী। দর্শকের উপস্থিতি টের পেয়ে খাঁচার এ মাথা থেকে ও মাথা দৌড়াদৌড়ি আর ঝাঁপাঝাঁপি চলছেই। ওদিকে বাঘের খাঁচায় এসেছে নতুন অতিথি। টগরবেলি বাঘ দম্পতির ঘর আলো করে এসেছে দুর্জয় অবন্তিকা নামের 2 শাবক। তাই তাদের খাঁচার সামনে ভিড় ছিল চোখে পড়ার মতো। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে এপ্রিলে বন্ধ হওয়া জাতীয় চিড়িয়াখানা শুক্রবার আবারও দর্শনার্থীর জন্য উন্মুক্ত হওয়ায় হুমড়ি খেয়ে পড়েন সাধারণ মানুষ। হরিণ, বানর, পাখি বিভিন্ন প্রাণী দেখে উচ্ছ্বসিত তারা। বাঘ দেখতেছে, অনেক মজা লাগতেছে। বাচ্চারা একরকম আপনার বিরক্তিকর একটা পরিবেশের মধ্যে ছিল, আজকে বের হতে পেরে অনেক ভালো লাগছে। সবাই হাসতেছে, সবাই আনন্দে মুখর, পরিবেশটা মুখরিত, মানুষ অনেক কিছু দেখতেছে। উন্মুক্ত জায়গায় হাতিদের প্রশিক্ষণ চলছে ফুটবলের। পরিচালক জানালেন নতুন নতুন অনেক কিছু যোগ হবে চিড়িয়াখানায়। শিম্পাঞ্জি সংযোজন করার আমাদের চিন্তা আছে। আমরা রেড ক্যাঙ্গারুর কথা ভাবছি, আমরা নিয়ে আসবো একটা রাইনোর কথা ভাবছি। আমরা ভাবতেছি যে চশমা বানর, এটা নতুন সংযোজন আমাদের চিড়িয়াখানায় হবে। আমরা আফ্রিকান লায়নের কথাও ভাবছি, আমরা নিয়ে আসবো। স্বাস্থ্যবিধি মেনে চলতে দর্শনার্থীদের আহ্বান জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মরণ করেছেন হাজারো মানুষ। গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আগতরা বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা আজও পথ দেখায় বাঙালিকে। অন্যদিকে বিএসএমএমইউতে নজরুল ইসলামের স্মৃতিময় ১১৭ নম্বর কক্ষকে সংরক্ষিত করে স্মৃতিকক্ষ ঘোষণা করা হয়েছে। এরপরই সংগ্রামের এক শানিত অস্ত্র হয়েছে এই বাণী। এছাড়াও বঙ্গবন্ধু নজরুলকে নিয়ে এসেছিলেন বাংলাদেশে। নজরুল তখন অসুস্থ, তাকে ভর্তি করা হয়েছিল তৎকালীন পিজি হাসপাতালে। সেখানেই বঙ্গবন্ধুর নির্দেশনায় ১১৭ নম্বর কক্ষে চিকিৎসা নিয়েছিলেন নজরুল। স্মৃতিময় এই কক্ষ এখন কবি স্মৃতিকক্ষ। এর আগে কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। নিপীড়ন নির্যাতনের এই যুগে চারিদিকে একটা ভয় এবং অন্ধকারের মধ্যে আমাদেরকে জাগিয়ে তুলে কাজী নজরুল ইসলামের লেখনী। নজরুলের অসাম্প্রদায়িকতার চেতনা চিরদিন বাঙালির অন্তরে অনুপ্রেরণার শক্তি হিসেবে কাজ করবে। সমাধি প্রাঙ্গণে এসেছিলেন কবি পরিবারের সদস্যরাও। তিনি সব সময় মানুষের জয়গান গেয়েছেন, গণমানুষের কবি ছিলেন। অভেদ ও সত্য সুন্দরকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন নজরুল। তার মৃত্যুর পর দীর্ঘকাল পেরিয়ে গেলেও এখনো তিনি আছেন সত্য ও সুন্দরে, আছেন তিনি সাম্যের পৃথিবীর স্বপ্নের একজন হয়ে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই ৪০ বছর ধরে চলছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যসেবা। শিশু ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নবজাতক ও প্রসূতি মায়েরা। কেন্দ্রে আসা মুমূর্ষু রোগীদের রেফার করা হয় খুলনা মেডিকেল কলেজ ও বাগেরহাট সদর হাসপাতালে। নতুন পথ সৃষ্টির মাধ্যমে সংকট সমাধানের প্রক্রিয়া চলছে বলে জানায় জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তর। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রতিদিন সকালে বাগেরহাট শহরে স্বাস্থ্যসেবা নিতে আসেন নিম্ন আয়ের পরিবারের প্রসূতি মা ও শিশুরা। কর্মরত দুজন মেডিকেল অফিসার রোগীদের সেবা দেন। তবে তারা অসুস্থ থাকায় গেল 2 বছর ধরে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে জেলার একমাত্র মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। সিজার বন্ধ থাকায় এই কেন্দ্রের 20টি শয্যা প্রায় শূন্য থাকে। আর বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পেয়ে চলে যান অন্যত্র। সিজার করা লাগবে, এখানে সেই সিজার হয় নাই, তাকে নিয়ে অন্য এক জায়গায় গেছে, কিন্তু সেই সিজারের টাইমটা শেষ হয়ে গেছে, সেই বাচ্চা মারা গেছে। অভিজ্ঞ ডাক্তারের অভাবে এখানে তারা সেবা পায় না। গরিব মানুষ, আমরা কোথায় যাব, তাই এখানে আসি, কিন্তু এখানে ডাক্তার দরকার। আমাদের এখানে যদি বিশেষজ্ঞ ডাক্তার থাকতো তাহলে আরো বেশি ভালো হতো। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে নার্সিং অ্যাটেন্ডেন্ট এনে এখানে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান মেডিকেল অফিসার। গাইনি বিশেষজ্ঞ এবং শিশু রোগ বিশেষজ্ঞ, বিশেষ করে পেডিয়াট্রিশিয়ান নিয়োগ যদি হয় তাহলে এই হাসপাতাল
চালানো খুব সহজ হবে। চিকিৎসক সংকটে বাধ্য হয়ে গুরুতর রোগীদের বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ডেলিভারি বা অন্যান্য যা কিছু করা দরকার আমরা করি, কিন্তু এছাড়া অনেক সময় দেখা যায় যে খুব ইমার্জেন্সি হয়ে যায়। তখন যদি ইমার্জেন্সি সেরকম হয় তাহলে আমরা সেক্ষেত্রে স্থানীয় বাগেরহাট সদর হাসপাতালে অথবা খুলনা 250 বেড মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। নতুন পদ সৃষ্টির মাধ্যমে সংকট সমাধানের প্রক্রিয়া চলছে বলে জানান জেলার পরিবার পরিকল্পনা বিভাগের শীর্ষ এই কর্মকর্তা। ক্যাডার সার্ভিস আসতেছে ডাক্তার, এগুলো যখন পিএসসির মাধ্যমে নিয়োগ হয়ে যাবে, তা আপগ্রেড হলে আমরা কিছু কনসালট্যান্ট পদ পাবো, তখন শিশু বিশেষজ্ঞ আমরা পাবো, বা আমরা অতিরিক্ত যে গর্ভবতী সেবার জন্য আলাদা ডাক্তার পাবো। 1981 সালে জেলা শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। প্রতিদিন প্রায় 1 থেকে 150 রোগী এখানে চিকিৎসা সেবা নেন। সময় সংবাদ, বাগেরহাট। কুমিল্লায় ধর্ষণ চেষ্টা মামলা তুলে না নেয় কিশোরী ও তার মা বাবাকে প্রকাশ্যে মারধরের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে অভিযান চালিয়ে দেবিদ্বার থেকে 2 জন এবং সদর উপজেলা থেকে আরও 2 জনকে গ্রেফতার করা হয়। দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরসা পূর্বপাড়া এলাকায় ধর্ষণ চেষ্টা মামলা প্রত্যাহার না করায় বৃহস্পতিবার দুপুরে এক কিশোরী ও তার বাবা মাকে প্রকাশ্যে লাঠিপেটা করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে 8 জনকে আসামি করে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত 4 জনকে গ্রেফতার করে র্যাব। আবারও অস্থির ভোজ্য তেলের দাম। সপ্তাহের ব্যবধানে রাজধানীতে দাম বেড়ে গেছে লিটারে 5 টাকা পর্যন্ত, আর খোলা সয়াবিনে বেড়েছে 3 থেকে 4 টাকা। যদিও বিক্রেতাদের দাবি আগের দামেই বিক্রি করছেন তারা। এই অবস্থায় বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান চান ভোক্তারা। কারণ বাজার ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। সকাল সকাল কেনাকাটা সারছেন ভোক্তারা। নিত্যপণ্যের বাজারে বছর জুড়ে হিমশিম খাওয়া ক্রেতারা জানালেন 1 সপ্তাহ আগের তুলনায় বাড়তি দামে কিনতে হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। আজকে 5 লিটার, গত সপ্তাহের আগে ছিল এটা 25 টাকা, আজকে 675। 270 টাকা কিনছিলাম, আজকে এলো 280 টাকা। 1 সপ্তাহ আগে আর এখন 10 টাকা ডিস্টেন্স 2 লিটারে। বাজারের তথ্য, গত ফেব্রুয়ারি থেকে কয়েক দফা বেড়ে 135 টাকা লিটারের বোতলজাত সয়াবিন তেল মের শেষ দিকে এসে দাঁড়ায় 153 টাকায়। 1 জুলাইয়ে লিটারে 4 টাকা কমানো হয় সয়াবিনের দাম। তেলের বাজারের অস্থিরতার কথা স্বীকার করলেও বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে। ভোক্তাদের এমন দাবি মানতে নারাজ বিক্রেতারা। তবে কমিশন বন্ধ করে দেওয়ার প্রভাব পড়েছে বলে জানান তারা। আগের দামে যেটা আমরা কিনছি, আমরা আগের দামে কম দামে বিক্রি করতেছি। এখন কমিশনটা অর্ডার দিয়েছে গতকাল থেকে, এখন 5 টাকা বোতলে বেশি বিক্রি করছে। সবাই টুকটাক ডিউ নিচ্ছে, সামনে বোঝা যাবে আর কি বাড়বে না কমবে। ডিউ 2-1টা কোম্পানি নেওয়া বন্ধ করে দিচ্ছে। পাম তেলও আপনার 28 থেকে 30 টাকা হয়ে গেছে কেজি, আপনার সয়াবিন তেল 35 থেকে 40 টাকা হয়ে গেছে, 3 থেকে 5 টাকা বাড়তি কেজিতে। ভোজ্য তেলের দাম যেন আর ঊর্ধ্বমুখী না হয়, সেদিকে সরকারের নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের। সরকারিভাবে হোক, যেভাবে হোক, এটাকে নিয়ন্ত্রণ রাখা, কারণ এটা প্রত্যেকেরই দরকার তেলটা। আমাদের তো লিমিটেড ইনকাম, কোনো দ্রব্যমূল্যের বাড়তি কিছু বহন করা তো একটা সমস্যা সবার জন্য। এখন এটা মনিটরিংয়ের ব্যাপার থাকে, তো সেটা তো সরকার সবসময় করে না। টিসিবির দৈনিক বাজার হালনাগাদের তথ্যে দেখা যায় 1 মাসের ব্যবধানে খোলা সয়াবিনের দাম বেড়েছে লিটারে 7 টাকা, তবে মাস জুড়ে একই দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নাটোরে 2 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি থাই পেয়ারা 15 টাকা বৃদ্ধি পেয়ে 35 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে। বর্ষার দাম কমে এলেও বর্তমানে ভালো লাভ পাচ্ছেন কৃষকরা। এ বিষয়ে আরও জানাতে সদর উপজেলার গোয়ালডাঙ্গা কৃষ্ণপুর এলাকায় আছেন সহকর্মী আল মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, ধন্যবাদ রাব্বি। যে বিষয়টি বলছিলেন, গত 2 সপ্তাহ ধরে কিন্তু ক্রম প্রতিদিনই পেয়ারার দাম কেজি প্রতি বাড়তে শুরু করেছে। এই 2 সপ্তাহের ব্যবধানে 15 টাকা বৃদ্ধি পেয়ে হাট বাজারগুলোতে 35 টাকা পর্যন্ত পেয়ারা বিক্রি হচ্ছে। বিশেষ করে যে বর্ষা মৌসুমের যে পেয়ারার মানে বড় ধরনের যে উৎপাদন আছে, সেটি কিন্তু শেষ হওয়ার কারণে এই পেয়ারার দামগুলো বৃদ্ধি পাওয়া শুরু করেছে। তো একটা বিষয়, 2 শতাধিক যে বাগান মালিক রয়েছেন, সেই বাগান মালিকরা কিন্তু তারা মোটামুটি বর্তমান দামে খুশি হয়েছেন।
যে বিষয়টি আমরা বলতে পারছি যে বাগানের এই যে কৃষকরা যে গত 2 সপ্তাহ আগে যে হতাশার মধ্যে ছিলেন তারা কিন্তু এখন বর্তমানে খুশি হয়েছেন। যে আমি কৃষকদের সাথে কথা বলে দেখেছি, তারা যে বিষয়টি বলেছেন যে বর্তমানে দামের যে দাম রয়েছে সেই দামে কিন্তু তারা বড় ধরনের লাভবান হবে। এই বিষয়টি নিয়ে যে কথা বলতে আমার সাথে রয়েছেন, এই আমি রয়েছে যে বাগান মালিক, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে কি পরিস্থিতি আপনাদের বর্তমান দামে, কি অবস্থা আপনাদের পেয়ারায়। ধন্যবাদ। আসলে পেয়ারা খুব পুষ্টিকর উপাদান, কিন্তু এটা 12 মাসে হয়। আর 12 মাসে পেয়ারা কিন্তু নেওয়ার ক্ষেত্রে আমাদের গাছের বাগানের বয়স ভেদে আমাদেরকে পেয়ারা সংরক্ষণ মানে সংগ্রহ করতে হয়। সেই হিসাবে কিন্তু এখন যেহেতু আম লিচু শেষ হয়ে গেছে, যে কারণে পেয়ারা দাম বাড়তির দিকে উঠেছে এবং আমরা আশা করছি আগামীতে যখন কুলবরে উঠবে অর্থাৎ জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে আগ পর্যন্ত কিন্তু আমাদের দেশে পেয়ারার বাজার বাড়তি থাকবে। এটা আমাদের জন্য একটা শুভ সংবাদ এবং আমরা এটা আশাবাদী এভাবে যদি পেয়ারার বাজার বাড়তে থাকে তাতে আমরা 60 টাকা 80 টাকা কেজি ধরে পেয়ারা বিক্রি করতে পারবো এবং আমরা যারা কৃষক আছে, উৎপাদনকারী কৃষক, তাতে পেয়ারাতে আমরা অধিক টাকা আয় করতে পারবো। ধন্যবাদ। যে বিষয়টি শুনছিলেন রাব্বি, বাগান মালিক যেটি বলছেন যে পেয়ারার দাম কিন্তু ক্রমবর্ধমানে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি হতে থাকবে এবং নাটোর জেলায় কিন্তু এরকম 2 শতাধিক যে বাগান রয়েছে তারা 12 মাস পেয়ারা উৎপাদন করে থাকেন এবং এই থাই পেয়ারা গুলো প্রতি বছর যে তারা কিন্তু থাই পেয়ারা প্রতি গাছ থেকে যে থাই পেয়ারা যেটি রয়েছে সেটি কিন্তু তারা প্রতি বছর 2 থেকে 2.5 মণ পর্যন্ত পেয়ারা উৎপাদন করে থাকেন। তবে একটি বিষয় যেটি বলা যাচ্ছে যে নাটোরের জেলার যে বাগানগুলো রয়েছে সেই বাগানগুলো সবগুলো কিন্তু কেমিক্যাল মুক্ত ভাবে পেয়ারা উৎপাদন হয়ে থাকে। বিশেষ করে পেয়ারার ছোট কুড়ি অবস্থা থেকেই বিশেষ ব্যবস্থায় র্যাপিং পলিথিনের মধ্যে র্যাপিং করে দেওয়া হয় এবং প্রতিটি পেয়ারার ওজন কিন্তু 1.5 থেকে 2 কেজি পর্যন্ত হয়ে থাকে এই বর্ষা মৌসুমে। তবে যেটি কৃষি বিভাগ যেটি বলছে গত বছর তারা জেলার 452 হেক্টর জমিতে প্রায় 8,000 মেট্রিক টন পেয়ারা উৎপাদন হলো। এবার কিন্তু তারা যেটি বলছে যে এবার উৎপাদন কিন্তু ভালো পর্যায়ে রয়েছে, প্রতি হেক্টরে প্রায় 17 মেট্রিক টন পর্যন্ত পেয়ারা উৎপাদন হয়েছে বলে কৃষি বিভাগ যেটি বলছে। সেই হিসাবে এবার কিন্তু প্রায় 9,000 মেট্রিক টন চলতি বছর উৎপাদন হয়ে থাকবে। তবে যে বিষয়টি বলছে যে বর্তমান দাম এবং সামনের যে দাম রয়েছে দামটি যদি তারা পেয়ে থাকে কৃষকরা ভালো ধরনের লাভবান হবেন বলে কৃষকরা যেটি জানিয়েছেন। এই ছিল আমার কাছে পেয়ারা বাজারের সর্বশেষ। নাটোর থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী আল মামুন। দেখছেন ভোরের সময়। বরিশালে নৌ ভ্রমণে গিয়ে ট্রলার থেকে পড়ে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল বিকেলে মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। সহপাঠীরা জানায় জেলার নদী বন্দর এলাকার খেয়াঘাট থেকে ট্রলার নিয়ে বন্ধুরা মিলে ভ্রমণে বের হয়। এ সময় হঠাৎ ফাহাদ হাসান নামে ওই শিক্ষার্থী ট্রলার থেকে পড়ে যায়, সঙ্গে সঙ্গে তার জুতা ভেসে ওঠে। এ সময় 999-এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে নামে। তবে খোঁজ মেলেনি ওই শিক্ষার্থীর। নিখোঁজ স্কুল ছাত্র ফাহাদ বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী। পিছনে বসা ছিল এরকম টলারে, হঠাৎ করে দেখে পড়ে গেছে আর কি। পড়ে যাওয়ার সময় তো মানুষ চিৎকারও করে, কোনো চিৎকারও করে না, হঠাৎ করে এরকম পড়ে গেছে। স্রোত ছিল তখন আমরা দেখি যে জুতা বেসেছে, কিন্তু ওর কোনো টলার ঘুরে যাইতে আর ওর কোনো পাওয়া যায় না। 10-12 জন একসাথে আছে, টলার নিয়ে ঘুরলো, পড়ে গেল, কেউ দেখতে পেল না। এটা আমাদের কাছে একটা প্রশ্নবোধক। ফাহাদ নামের 16 বছরের একটি ছেলে নৌকা থেকে পড়ে যায়। আমরা সাথে সাথে ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ডের ধুপুরি দল নামে আমরা কার্যক্রম অব্যাহত আছে। মাদারীপুরে জেলা পরিষদের অর্থায়নে প্রেস ক্লাবের 3তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে নতুন শহর এলাকায় 3তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য শাহজাহান খান। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবের 3তলা ভবন নির্মাণের জন্য 90,30,000 টাকা বরাদ্দ দেয় জেলা পরিষদ। ইতোমধ্যে দরপত্র আহ্বানও করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এই আলোচনা সভা হয়। এ সময় বিনামূল্যে দরিদ্র মানুষের চোখের চিকিৎসা, ওষুধ প্রদান ও চোখের ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মেডিকেল কলেজ হাসপাতাল অধ্যক্ষ অধ্যাপক আ.ন.ম নওশাদ খান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লকডাউন শিথিল হওয়ার পর থেকে ঠাকুরগাঁওয়ের বেসিক শিল্প নগরের কারখানাগুলোতে কর্মচাঞ্চল্য ফিরেছে। আর এতে দীর্ঘ সময় কর্মহীন থাকা শ্রমিকরা আয়ের পথ পেয়ে বেশ খুশি। সংশ্লিষ্টরা বলছেন, আরও বেশি উদ্যোক্তাতে সুযোগ দিলে শিল্পাঞ্চলটি বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে। এছাড়াও শ্রমিকদের করোনা টিকার আওতায় আনার দাবিও তাদের। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। বিধিনিষেধ শেষ হওয়ার পর আবারও কর্মস্থলে যোগ দিয়েছেন ঠাকুরগাঁয়ের বেসিক শিল্পনগরীর শ্রমিকরা। ফিরেছে কর্মচাঞ্চল্য। এখানে সবচেয়ে বড় প্রতিষ্ঠান গোল্ডেন ফাইবার ইন্ডাস্ট্রি। বর্তমানে মিলটিতে 3 ভাগে প্রায় 600 শ্রমিক নিয়মিত কাজ করছেন। দৈনিক উৎপাদন হয় পাটের তৈরি 5000 পিস সুতার রোল। উৎপাদিত পণ্য স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে অন্যান্য জেলায়। আমরা এই পাট কলে কাজ করি, দিন হাজিরা কাজ করি, দৈনিক যে টাকা পাই সে টাকা দিয়ে আমরা সংসার চালাই। লকডাউনের মধ্যে কারখানা বন্ধ ছিল, আমাদের খুব সমস্যা ছিল। এখন কারখানা খুলছে, আমরা কাজ করতেছি। মিলটা খুলছে, এখন ভালো লাগতেছে, সবার ভালো লাগতেছে। এদিকে করোনার প্রভাবে উৎপাদন বন্ধ থাকায় বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হয়েছে দাবি করে সরকারি সহায়তা কামনা করেন মিল কর্মকর্তারা। দীর্ঘ লকডাউন থাকার কারণে আমরা বিভিন্ন প্রকার ঋণে ক্ষতিগ্রস্ত হয়েছি। সরকারের প্রতি আমাদের আকুল আবেদন যে এই ঋণের যে সুদ আছে, সুদটা মকুব করে দিবে। আমরা দৈনিক রোল সুতা 5000 উৎপাদন করি এবং 5000 বস্তা আমরা উৎপাদন করি। বিসিক কর্মকর্তা জানান, ঋণ ও জায়গা সংকট সহ বিদ্যমান জটিলতা দূর করতে পদক্ষেপ নিচ্ছেন তারা। আমরা ব্যাংকের মাধ্যমে তাদেরকে ঋণ সুবিধাও নিয়ে থাকি। এই অর্থনৈতিক দিক দিয়ে যেমন সুবিধা করে থাকি, অন্যান্য পরামর্শ থেকে শুরু করে সবকিছু আমরা তাদেরকে দিয়ে থাকি। 1987 সাল থেকে জেলার বেসিক শিল্পনগরীর 15 একর জমিতে গড়ে ওঠে আটা, ময়দা, সুজি, সাবান ও প্লাস্টিকের 51টি কারখানা। এইসব প্রতিষ্ঠানে 1500 শ্রমিক প্রতিদিন কাজ করছেন। সময় সংবাদ, ঠাকুরগাঁও। এদিকে দীর্ঘদিন পুরো ইতালিতে বিধিনিষেধ শিথিল থাকার পর সংক্রমণ বাড়ায় আবারও দক্ষিণাঞ্চলের সিসিলি প্রদেশকে হলুদ জোনের অন্তর্ভুক্ত করেছে দেশটির সরকার। শুক্রবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 7826 জন। বিস্তারিত ইতালির ভেনিস থেকে সহকর্মী মাকসুদ রহমানের রিপোর্টে। প্রায় 10 সপ্তাহ সম্পূর্ণ ইটালি ছিল সাদা জোনের অন্তর্ভুক্ত। টিকা কর্মসূচিকে জোরদার করার মাধ্যমে ইতালীয় সরকার দেশ থেকে করোনা ভাইরাসকে নির্মূল করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভ্যাকসিন প্রদান ও বিভিন্ন পদক্ষেপ আগের আলফা ভাইরাসটিকে প্রায় নির্মূল করতে সক্ষম হলেও ডেল্টা বা ভারতীয় ভেরিয়েন্টের প্রভাবে সমগ্র বিশ্বের সঙ্গে ইতালির অবস্থাও দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এতে স্থানীয়দের পাশাপাশি চিন্তিত প্রবাসী বাংলাদেশিরা। ইতালির করোনা পরিস্থিতি অনেকটা ভালোর দিকে ছিল, কিন্তু এখন অনেকটা খারাপ দিকে চলে যাচ্ছে, কারণ আমরা অনেকেই সচেতন না। বাংলাদেশি ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং এদেশের বর্তমান আইনকে মেনে আপনারা চলবেন। সংক্রমণের হার, হাসপাতালে রোগী ভর্তি ও নিবিড় পর্যবেক্ষণে রোগীর সংখ্যা, এই 3 সূচকই ঊর্ধ্বমুখী হওয়ায় আগামী সোমবার থেকে সিসিলি প্রদেশকে আবারও বিধিনিষেধের আওতায় আনছে সরকার। এর মধ্যে সেখানে হলুদ সতর্কতা জারি করেছেন ইতালিয়ান সরকার। সার্দিনিয়া ও কালাবেরিয়া প্রদেশ দুটি অবস্থাও খারাপের দিকে। সেই সঙ্গে ইতালির 20টি প্রদেশের মধ্যে 10টি ঝুঁকির মধ্যে রয়েছে বলে সতর্কতা জারি করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। করোনায় নানা বিধিনিষেধ থাকায় প্রায় 2 বছর ধরে আয়ারল্যান্ডে আত্মীয় স্বজন, পাড়াপড়শি নিয়ে একসঙ্গে দেশীয় কোনো উৎসব থেকে বঞ্চিত সেখানে বসবাসরত বাংলাদেশিরা। সম্প্রতি লকডাউন অনেকটা শিথিল হওয়ায় উৎসবের আয়োজন করলেন প্রবাসীরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। করোনায় মৃত্যুর হার দ্রুত কমে যাওয়ায় আয়ারল্যান্ডে প্রায় 3 মাস ধরে শিথিল লকডাউন। আগে যেখানে কারো বাড়িতে যাওয়ারই অনুমতি ছিল না, সেখানে টিকা গ্রহণকারীরা একে অপরের বাড়িতে যেতে পারছেন কোনো বাধা ছাড়াই। 2 বছরে ঈদ, ফাল্গুন, বৈশাখী অনুষ্ঠানের আমেজ নিতে গলের বাংলাদেশি নারীরা আয়োজন করলেন এক উৎসবের।
এদিন প্রবাসী বাঙালি নারীদের দেখা গেছে একই নকশায় জামদানি আর বাঙালি সাজে। এ যেন বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশ। দীর্ঘদিন পর একসঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পেরে খুশি ছোট বড় সবাই। ঈদে পহেলা বৈশাখে পহেলা ফাল্গুনে যেসব খাবারের আয়োজন করি আমরা আজকে এগুলোই আয়োজন করেছি দেশীয় ঐতিহ্য ধরে রাখার জন্য। আজকের এই দিনে সবাই একসাথে একই আনন্দে মেতে উঠে আমরা সবাই খুবই খুশি। অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে নানা রকম দেশি খাবার, হরেক রকমের দেশি পিঠা, মিষ্টি, নানা রকম ভর্তা আর লোভনীয় সব খাবারে বৈশাখ ফাল্গুন আর ঈদের আনন্দই যেন ছিল পুরো আয়োজনে। I really like this party and I enjoy it. 2 বছর পর পহেলা বৈশাখের একটা প্রোগ্রাম করা হচ্ছে, তো অনেক দিন ধরে সবাই আমরা একসাথে হতে পারিনি, তো আজকে একটা গেট টুগেদার হচ্ছে, সবাই খুব এনজয় করছি। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী দিনে এমন উৎসব আয়োজনের আশা ব্যক্ত করেছেন আয়োজকরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। কিরগিজস্তানে 3 জাতি টুর্নামেন্টে ভালো করতে পারলে তার ইতিবাচক প্রভাব পড়বে সাব চ্যাম্পিয়নশিপে। দেশ ছাড়ার আগে এমন মন্তব্য করেছেন ফুটবলাররা। তবে টানা খেলা আর ভ্রমণ ক্লান্তি নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। এদিকে প্রতিপক্ষরা শক্তিশালী হলেও সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারলে বাংলাদেশের চমক দেওয়ার সুযোগ আছে বলে মনে করেন কোচ জেমি ডে। বেশ কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে কিরগিজস্তানে, এটা জেনেই দেশ ত্যাগ জাতীয় ফুটবল দলের। লাল সবুজদের চেয়ে প্রতিপক্ষরা কতটা এগিয়ে তার প্রমাণ বহন করছে ফিফা র্যাঙ্কিং। তথাপি চমক উপহার দিয়ে ভালো কিছু করার প্রত্যাশায় জেমির শিষ্যরা। কিরগিজস্তান গিয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ফিফার তালিকায় 102-এ থাকা ফিলিস্তিনের বিপক্ষে 5 সেপ্টেম্বর। এর 2 দিন পর জামাল ভুঁইয়াদের প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের 101 নম্বরে থাকা স্বাগতিকরা। আর 9 সেপ্টেম্বর কিরগিজদের অলিম্পিক দলের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শেষ করবে বাংলাদেশ। এটা একটা প্রিপারেশন ফর সাফ কাপ, এটা সবাই জানে, সবচেয়ে ইম্পর্টেন্ট সাফ কাপ, কিন্তু আমরা কিরগিজস্তান খেলে আমরা দিতে চাই। সবাই আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছি, আমাদের লিগও চলমান ছিল, তো ওভারঅল সবার ভালো ফিটনেস লেভেল আছে এবং ম্যাচ যে টেম্পারমেন্ট থাকে সেটাও আছে সব প্লেয়ারের মধ্যে, তো আশা রাখি ভালো একটা রেজাল্ট হবে। 3 জাতীয় টুর্নামেন্টের জন্য 23 সদস্যের ঘোষিত স্কোয়াডে বসুন্ধরা কিংসের আছে 8 ফুটবলার, যারা সম্প্রতি ফিরেছে এএফসি কাপ মিশন শেষ করে। বাকিদের এমন আন্তর্জাতিক পার্টিসিপেশনস না থাকলেও ব্যস্ততা ছিল লিগের খেলায়, তাই দুশ্চিন্তা আছে টানা ম্যাচের ধকল নিয়ে। মালদ্বীপে আমরা প্রায় 9 দিনে 3টা ম্যাচ খেলেছি, ইন্টারন্যাশনাল 3টা ম্যাচ, তো অবশ্যই আমরা অনেক টায়ার্ড, ক্লান্ত। আশা করি কোচ এই ব্যাপারটা ভালোভাবেই জানে, আমাদেরকে রেস্টের যেই ব্যাপারটা, যেই শিডিউলটা থাকবে অবশ্যই আমাদেরকে দেবে। কিরগিজস্তানে মূলত সাফের প্রস্তুতি সারতে যাচ্ছে বাংলাদেশ। সাবকন্টিনেন্টের এই আসরে বাংলাদেশের শিরোপা খরা প্রায় 2 দশক হতে চলল। লাল সবুজ এবার খুব করে চাইছে মসনদ পুনরুদ্ধারে, তার জন্য এই সফর খুবই গুরুত্বপূর্ণ বলছেন হেড কোচ জেমি ডে। এটা ঠিক, প্রতিপক্ষরা অনেক স্ট্রং, কিন্তু ওদের সঙ্গে আমরা এর আগেও খেলেছি। আশা করছি ফুটবলাররা এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে। সাফে ভালো করার জন্যই আমরা এখানে খেলতে যাচ্ছি। কঠিন প্রতিপক্ষের সঙ্গে ইতিবাচক ফলাফল আত্মবিশ্বাস বাড়াবে। ট্রাই নেশনের সিরিজের জন্য শেষ মুহূর্তে জাতীয় দলে ডাক পেয়েছেন স্ট্রাইকার সুমন রেজা, বাদ পড়েছেন মিডফিল্ডার মাসুক মিয়া জনি। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে প্রথম দিনের মতো বায়োবা বলে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। কোয়ারেন্টাইন পর্ব শেষে আজ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান। এদিকে এই সিরিজেও বোলাররা বড় ভূমিকা রাখবে বলে মনে করেন নুরুল হাসান সোহান। ফিনিশারের দায়িত্বটা যথাযথভাবে পালন করতে চান এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। টি-20 বিশ্বকাপের আগে শেষ অ্যাসাইনমেন্ট টাইগারদের কাছে, তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা। করোনা পরীক্ষা, হোটেলে 3 দিনের কোয়ারেন্টাইন, সবকিছু শেষে আবারও মিরপুরের সবুজ গালিচায় মাহমুদুল্লাহ বাহিনী। নির্ধারিত সময়ের আগেই শুরু অনুশীলন। কিউইদের বিপক্ষে ঘোষিত স্কোয়াডের সঙ্গে স্ট্যান্ড বাই হিসেবে ডেকে নেওয়া হয়েছে 2 পেসার কামরুল ইসলাম রাব্বি ও শহীদুল ইসলামকে, শুধু নেই সাকিব আল হাসান। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হোটেলে কোয়ারেন্টাইনে সাকিব। নির্ধারিত 3 দিন শেষে তিনি দলের সঙ্গে যোগ দিচ্ছেন 1 দিন পর। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর আবারও টাইগারদের সঙ্গে যোগ দিয়েছিলেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। পাশাপাশি নেটে লিটন, সৌম্য, নাইমদের ব্যাটিং পর্যবেক্ষণ করেন দক্ষিণ আফ্রিকান কোচ। 3 ওপেনারের জন্য ধারাবাহিকভাবে রান করার মন্ত্র খোঁজেন নতুন গুরুও।
পেস বোলিং কোচ ওটিস গিবসনের পাশাপাশি ছিলেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথো। শ্রীলঙ্কান কোচ মোসাদ্দেক মেহেদি নাসুমদের মনে করিয়ে দেন অজিদের মতোই কিউই বধেও বড় দায়িত্ব স্পিনারদের কাঁধেই। বোলিং ইউনিট হিসেবে আমরা খুব ভালো করেছি। সত্যি কথা বলতে মুস্তাফিজ তো অসাধারণ ছিল এবং আমার কাছে মনে হয় সাকিব ভাই, শরীফুল সবাই খুবই ভালো সাপোর্ট দিয়েছে। মেহেদি সবাই খুব ভালো বোলিং করেছে আমার কাছে মনে হয়। এবং সত্যি কথা বলতে যে আমরা টিম হিসেবে খেলতে পেরেছি, এটাই আমাদের সবথেকে ইম্পর্টেন্ট। সোহানের ব্যক্তিগত ক্যারিয়ারের দারুণ এক স্মৃতির সঙ্গে জড়িয়ে নিউজিল্যান্ড দলের নাম। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ওয়ানডে ও টেস্ট অভিষেক কিউইদের বিপক্ষেই। অভিষেকে তেমন কিছু করতে না পারলেও এবার ঘরের মাটিতে নিজের দায়িত্বটা পালন করতে চান ঠিকঠাক। 50 বা 100 করে যদি টিম হারিয়ে, এটার থেকে আমার কাছে মনে হয় যে টিমের জন্য উইনিং কন্ট্রিবিউট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা 5 রান হোক 10 রান হোক, যেটাই হচ্ছে টিমের জন্য উপকার হয়। তো আমার কাছে সবসময় এটা ম্যাটার করে যে টিমের প্রয়োজনে যতটুকু করতে পারি, যেখানে সুযোগ পাই না কেন। অক্টোবরের বিশ্বকাপের আগে দল হিসেবে ছন্দে থাকার গুরুত্ব খুব ভালো করে বোঝেন এই ক্রিকেটার, যা বোঝা দরকার সবারই। মাকসুম আলম খান, সময় সংবাদ। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।